আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার শিরোনাম হচ্ছে রক্তাক্ত গোপালগঞ্জ এবং প্রাসঙ্গিক ভাবনা। আপনারা ইতিমধ্যেই জেনেছেন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে যে গতকাল গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। এখন পর্যন্ত সেখানে 4 জন নিহত খবর পাওয়া গেছে এবং গতকালকের ঘটনা নিয়ে ব্যাপকভাবে বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং গতকালকের যে ঘটনা সংঘটিত হলো তাতে গোপালগঞ্জ শুধু রণক্ষেত্র হয়নি, এটা গোপালগঞ্জবাসী এখানে তারা দেখল যে পুরো গোপালগঞ্জ শহর রক্তাক্ত হয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচিতে হামলা ও সংঘর্ষে গোপালগঞ্জ শহর তো রণক্ষেত্রে পরিণত হয়েছে। আগেই বলেছি, হাসপাতাল ও পরিবার সূত্রে এ পর্যন্ত 4 জন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। গতকাল 16 জুলাই সন্ধ্যা 7টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস সাংবাদিকদের জানান, এ পর্যন্ত 4 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ঢাকা মেডিকেল কলেজেও সুমন বিশ্বাস নামের একজনকে গোপালগঞ্জ থেকে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। গতকাল সকাল থেকে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ইউনিয়ন গাড়িতে হামলা, এনসিপির সমাবেশ মঞ্চে আগুন, ভাঙচুর, বোমা বিস্ফোরণ এবং পরে পদযাত্রায় নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জ শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়, লোক চলাচল কমে যায়। পরিস্থিতি এমন অবস্থায় চলে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় 144 ধারা জারি করা হয়। সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়। বুধবার রাত 8টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। গতকাল অর্থাৎ 16 জুলাই পৌনে 3টার দিকে শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার সময় হামলা চালানো হয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও মাঠে নামতে হয়। এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের সাথে বর্ডার গার্ড বাংলাদেশের 4 প্লাটুন সদস্য যোগ দেন। যারা ওই ঘটনাকে প্রত্যক্ষ করেছেন সেই স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে একদল লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা 4 দিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর আধুনিক গ্যাস নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারায় এনসিপির নেতাকর্মীরা অন্যদিকে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ সূত্রে জানা গেছে যে সমাবেশ শেষে এনসিপির নেতারা পুলিশের নিরাপত্তায় টেকের আউট হয়ে মাদারীপুর যাওয়ার পথে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে হামলার ঘটনা ঘটে। পরে তাদেরকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন জানান, সন্ধ্যা 6টার দিকে তাদের নেতারা 15টি গাড়ির বহর নিয়ে গোপালগঞ্জ ছেড়ে আসেন। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা তাদের নিরাপদে যেতে সহায়তা করেন। তিনি আরও বলেন, আমাদের নেতারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন। হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা এই হামলা চালিয়েছে, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এর আগে বেলা 1:35 দিকে পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ পণ্ড করার জন্য মঞ্চে ভাঙচুর চালায় 200 থেকে 300 লোক। তারা ককটেল বিস্ফোরণ ঘটালে এলাকা জুড়ে ভীতির সঞ্চার হয়। সে সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা হামলাকারীদের ভয়ে আদালত চত্বরে গিয়ে আশ্রয় নেয়। ওই সময় মঞ্চ ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে সরে যান। এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী। হামলাকারীরা তখন মঞ্চে চেয়ার ভাঙচুর করে, ব্যানার ছেড়ে ফেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে পরিদর্শনে যান। এক পর্যায়ে পুলিশ ও এনসিপি নেতাকর্মীরা সংগঠিত হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। গতকাল বেলা 2টার একটু পরেই
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে আসেন। সমাবেশ শেষ করে ফেরার পথে তাদের উপর ফের হামলা চালানো হয়। 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে দেশের কয়েকটি জেলায় তার কর্মসূচি পালন করেছে। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল গোপালগঞ্জে পদযাত্রা করেন তারা। মঙ্গলবার মার্চ গোপালগঞ্জ ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পক্ষে ব্যাপক প্রচারণা চালায়। এর ধারাবাহিকতায় গতকাল 16 জুলাই সকাল 9টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়া চর পাড়ায় পুলিশের গাড়িতে দুষ্কৃতিকারীরা হামলা চালায় এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে 3 পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখান থেকে ফেরার পথে বেলা 11টার দিকে কংসুর এলাকায় তার গাড়িতেও হামলা চালানো হয়। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়টি আলোচনা করছিলাম তার শিরোনাম ছিল রক্তাক্ত গোপালগঞ্জ এবং প্রাসঙ্গিক ভাবনা। আমি যে এতক্ষণ আলোচনা করলাম সেই আলোচনা বিষয়বস্তুর ভিতরে যেসব বিষয়গুলো আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে বর্ণনা দিয়েছিলাম সেগুলো সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন পত্রপত্রিকা থেকে এগুলো সংগ্রহ করেছি। এখন আরও দু একটা কথা বলে আজকের আলোচনাটা শেষ করব। এনসিপি তো তাদের পদযাত্রা কর্মসূচি সেটা এই মাসের 1 জুলাই থেকে শুরু করেছে এবং ইতিমধ্যেই তারা বেশ কয়েকটি জেলায় এই পদযাত্রা শেষ করেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে গোপালগঞ্জ জেলায় যে এনসিপির কর্মসূচি ছিল এবং গোপালগঞ্জ তো জানেন ওটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওখানে জন্মস্থান। আমরা সবসময় দেখেছি যে গোপালগঞ্জ এবং আশেপাশে এলাকায় ওই এলাকায় আওয়ামী লীগ বরাবরই সেখানে প্রাধান্য বিস্তার করে এবং ওই এলাকায় অন্য দলের কর্মী সমর্থকদের সংখ্যা কম। এখন গোপালগঞ্জের মতো একটা সেন্সিটিভ এলাকায় এনসিপি পদযাত্রা বা তারা সমাবেশ করবে এবং সেখানে যদি এত রক্তাক্ত ঘটনা ঘটবে, গোপালগঞ্জবাসী যে এত রক্তাক্ত হবে, ওখানে তাহলে যে গোয়েন্দা বিভাগ ছিল, বাংলাদেশে তো অনেকগুলো গোয়েন্দা বিভাগ আছে, পুলিশ বাহিনীর নিজস্ব গোয়েন্দা বিভাগ আছে, সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগ আছে, আরও যেসব বাহিনী আছে বাংলাদেশে সেসব বাহিনীগুলো নিজস্ব গোয়েন্দা বিভাগ আছে। তাহলে এত বড় একটা ভাঙচুর, এত বড় রক্তাক্ত সংঘর্ষ, সেখানে ব্যাপক গোলাগুলি, সকাল থেকেই হামলা সংঘর্ষ এবং পরবর্তী পর্যায়ে দেখা গেল যে ওখানে গোলাগুলিতে 4 জন নিহত হয়েছে এবং যে 4 জন নিহত হয়েছে সেইগুলো এখনও আমরা কনফার্ম হতে পারিনি যে সেগুলো কি পুলিশের গুলিতে নিহত হলো নাকি এনসিপিকে যারা হামলা চালিয়েছে তাদের গুলিতে নিহত হলো। এই বিষয়টি এখনও গণমাধ্যমে ক্লিয়ারলি আসেনি। আরেকটা কথা হচ্ছে যে এনসিপির নেতাদেরকে কেন গোয়েন্দা বিভাগ থেকে জানানো হলো না যে এখানে ব্যাপক একটা সংঘর্ষ হতে পারে? তাহলে তো এনসিপির নেতারা আগে থেকেই তাদের প্রস্তুতি নিতে পারত। যাই হোক, গতকাল যে ঘটনা ঘটেছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটি অশনি সংকেত আমরা বলতে পারি। এনসিপি একটা নতুন দল এবং তরুণদের দল। সেই দলের নেতাকর্মীরা এখনও নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি, কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, বিভিন্ন জেলায় কমিটি গঠন করার চেষ্টা করছে, বিভিন্ন ইউনিট গঠনের চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন জেলায় উপজেলায় তারা বিভিন্নভাবে গণসংযোগ করার চেষ্টা করছে, পথসভা চেষ্টা করছে, সমাবেশ করছে। কিন্তু গোপালগঞ্জের মতো একটা জায়গায় কালকে যদি পুলিশ তাদেরকে প্রোটেকশন না দিত, তাদেরকে যদি সেনাবাহিনীর লোকজন এবং বিজিবির লোকজন তাদেরকে প্রোটেকশন না দিত, এবং আমরা ভিডিওতে দেখলাম যে সেনাবাহিনী ট্যাঙ্কের ভিতরে এই এনসিপির কয়েকজন নেতা তাদেরকে ঢুকতে দেখলাম। এটা বাংলাদেশে এই সমাবেশকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক সমাবেশে এই নেতারা সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে ঢুকতে হয়, এ ধরনের ঘটনা আমি সাম্প্রতিককালে কখনো দেখিনি। এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে পুলিশ এবং সেনাবাহিনীর প্রোটেকশন থাকা সত্ত্বেও এই এনসিপির নেতাকর্মীরা এইভাবে নির্মম ঘটনার শিকার হলো, তারা অনেক আহত হলেন, 4 জন নিহত হলেন এবং গোটা গোপালগঞ্জটা আমি বলবো যে এই জেলাটা রক্তাক্ত হয়েছে, এই জেলার লোকজন রক্তাক্ত হয়েছে। সুতরাং এখানে আমি গোয়েন্দা বিভাগের একটি ব্যর্থতা দেখতে পাই।
আর একটি কথা হচ্ছে যে কালকে যে এনসিপির নেতারা যেভাবে প্রোটেকশন পেল, তাদেরকে যদি এইভাবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রোটেকশনে যদি তাদেরকে প্রতিটি জনসভা করতে হয়, তাহলে তো তাদের জন্য রাজনীতি করা ভবিষ্যতে খুবই কঠিন হবে। সব মিলিয়ে দেশের সার্বিক অবস্থা ভালো নয়, এবং এই অবস্থা যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে সুষ্ঠুভাবে করা সম্ভব হবে কিনা এ নিয়েও আমার সন্দেহ আছে। আমি আমার কথা বাড়াতে চাই না। দেশ খারাপের দিকে যাচ্ছে, কিন্তু আরও খারাপের দিকে না চলে যায়, এই জন্য সরকার, রাজনৈতিক দল এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের শক্ত হাতে পরিস্থিতি দমন করতে হবে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ যদি করতে পারে তাহলেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। যে বিষয়ে আমি কথা বলছিলাম, এ বিষয়ে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে কিছু বক্তব্য তুলে ধরলাম। আরও বিস্তৃত বলা যেতে পারত, কিন্তু বক্তব্যটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বিধায় আমার আলোচনাটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।